করোনাতে ভারতবর্ষে যত মানুষ মারা গেছেন তাদের সবাইকে নরেন্দ্র মোদী খুন করেছেন। উনি খুনি, হি ইজ দ্য মার্ডারার। না, উঠবে না, কারণ সরকারি প্রকল্প একবার চালু হলে সেই প্রকল্প ওঠে না। 370 এটা নিয়ে সারা দেশ হই হয়েছে। তন্ময়দা, রাহি বাংলাতে আপনাকে স্বাগত। সামনে 18তম লোকসভা নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে বিজেপি ইস্তাহার প্রকাশ করেছেন, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন। সেই ইস্তাহারে কতগুলো দাবি করা হয়েছে, যে দাবিগুলো নিয়ে আপনার সাথে আমরা আলোচনা করব। অমিত শাহ একটি চ্যানেলে দাবি করেছেন যে জিএসটি 370, আমি একটাই বলি, জিএসটি ওনারা করেছেন, ওনারা লাগু করেছেন, বা ওনারা, এটা নিয়ে আপনার কিছু বলার আছে? প্রথম কথা হচ্ছে এটা যে লাগু উনি করেছেন, এটা নিয়ে কোনো সংশয় নেই, কিন্তু লাগু করার প্রক্রিয়াটা ওনাদের সরকার আসার আগে থেকেই চালু ছিল। মনমোহন সিংয়ের আমল থেকেই চালু ছিল লাগু করার প্রক্রিয়াটা। তার পলিসি ফ্রেম করা ইত্যাদির কাজ অনেক দূর অগ্রসর হয়েছিল। কিন্তু প্রশ্নটা হচ্ছে লাগু করে দেশের উপকার হলো কি হয়নি। যে দেশে হীরের উপর জিএসটি হয় 3% আর মেডিসিনের উপর জিএসটি হয় 12%, সেই জিএসটির মূল্য কি? যে দেশে খাদ্যদ্রব্যের উপর, পোশাক পরিচ্ছদের উপর জিএসটি হয় বেশি, আর টেলিভিশনের উপরে, ওয়াশিং মেশিনের উপরে জিএসটি হয় কম, এসি মেশিনের উপরে জিএসটি হয় কম, পার্সোনাল হেলিকপ্টার কেউ কিনতে চাইলে তার উপরে জিএসটি হয় কম, চার্টার্ড ফ্লাইট কেউ কিনতে চাইলে তার উপরে জিএসটি হয় কম, সে দেশে জিএসটির জন্য যে পলিসি নির্ধারিত হয়েছে সেই পলিসিটা গরিবের জন্য না বড়লোকের জন্য? গরিবের জন্য জিএসটির পলিসি চালু হয়নি, জিএসটির পলিসি চালু হয়েছে বড়লোককে আরো বড়লোক করবার জন্য। 370 এটা নিয়ে সারা দেশ হই হয়েছে, এটাকে একটা সাফল্য হিসাবে দেখছি। কাশ্মীর সমস্যার কি সমাধান হয়েছে? 370 নম্বর ধারা ছিল কাশ্মীরের ভারত অন্তর্ভুক্তির শর্ত। কাশ্মীরের তৎকালীন রাজা দেশ স্বাধীন হওয়ার সময় তিনি ছিলেন হরি সিং, একজন হিন্দু, কিন্তু তিনি চেয়েছিলেন কাশ্মীর পাকিস্তানে যাক। আর তখন কাশ্মীরের বিরোধী দলনেতা শেখ আবদুল্লাহ, তিনি ছিলেন একজন মুসলমান, তিনি চেয়েছিলেন কাশ্মীর ভারতে থাক এবং ধর্মনিরপেক্ষ ভারতবর্ষের অংশ হোক। যারা আজকে হিন্দু রাষ্ট্রের প্রবক্তা 370 ধারা বাতিল করল, শেখ আবদুল্লাহ লড়াইয়ের জন্য কাশ্মীর ভারতবর্ষের অন্তর্ভুক্ত হয়েছে। হরি সিং পারেননি, জওহরলাল নেহরু সেনা পাঠিয়েছিলেন। এসব ইতিহাস আজকের প্রজন্ম জানে না এবং তাদের জানতে দেওয়া হয় না। তাদের শর্ত ছিল যে যেহেতু কাশ্মীর পাহাড়ি এলাকা, দুর্গম এলাকা, সেহেতু সেখানে কিছু অতিরিক্ত সুযোগ সুবিধা দিতে হবে। এই অতিরিক্ত সুযোগ সুবিধা মণিপুরে আছে, নাগাল্যান্ডে আছে, মিজোরামে আছে, গোয়াতে আছে। এই অতিরিক্ত সুযোগ সুবিধা কাশ্মীরেও ছিল। 370 ধারায় নির্দিষ্ট ছিল যে কি কি অতিরিক্ত সুযোগ সুবিধা কাশ্মীর পাবে। সেটা প্রত্যাহার করে নিয়ে কাশ্মীরের মানুষ যে কারণে ভারতবর্ষের অন্তর্ভুক্ত হয়েছিলেন তাকে অপমান করা হলো। কাশ্মীরের ভেতরে বিচ্ছিন্নতাবাদকে উৎসাহিত করা হলো। বিজেপির রাজনীতিটাই হচ্ছে কাশ্মীরের ভেতরে সবসময় একটা সন্ত্রাসের পরিবেশ থাক, বিচ্ছিন্নতাবাদীরা শক্তিশালী হোক, উৎসাহিত হোক, জঙ্গিরা উৎসাহিত হোক, এবং বাকি ভারতবর্ষকে এটা বোঝানো হোক যে এই দেখো ভারতবর্ষকে জঙ্গিদের হাত থেকে বিজেপি রক্ষা করছে।
অথচ এই জঙ্গিত্বের কোনো প্রয়োজনই ছিল না, এই জঙ্গিত্ব স্তব্ধ হয়ে গেছিল। আচ্ছা তন্ময়দা, এই প্রশ্নও তো বারে বারে এসছে, একই দেশের মধ্যে থেকে একটা অঙ্গরাজ্যে এত আলাদা আলাদা নিয়ম কি থাকা সম্ভব, না রাখা সম্ভব, না রাখা উচিত? যদি একটি মাত্র অঙ্গরাজ্যে হতো তাহলে এই প্রশ্নটার যথার্থতা থাকতো, কিন্তু একটি মাত্র অঙ্গরাজ্য তো না, অনেকগুলো অঙ্গরাজ্য। তো অরুণাচলে আছে, মেঘালয়ে আছে, মিজোরামে আছে, মণিপুরে আছে, নাগাল্যান্ডে আছে, গোয়াতে আছে। তাহলে একটি মাত্র অঙ্গরাজ্যে আছে তা তো না, অনেকগুলো অঙ্গরাজ্যে আছে। এখন অনেকগুলো অঙ্গরাজ্যে যখন এই রকমের কিছু অতিরিক্ত ব্যবস্থা আছে, তখন এই অতিরিক্ত ব্যবস্থা থাকার পক্ষে যুক্তি ছিল। আপনি বলছেন সংবিধান প্রণেতারা সবাই মূর্খ ছিলেন, এমনটা যদি কেউ মনে করেন, তাহলে তাকে মূর্খ বলা ছাড়া তো আমার কাছে কোনো বিকল্প থাকবে না। তার মানে আপনি যে বলতে চাইছেন কাশ্মীর টার্গেটেড, কাশ্মীরকে পরিকল্পিতভাবে ভারতবর্ষে সন্ত্রাসবাদকে জিইয়ে রাখার জন্য ব্যবহার করছে বিজেপি। কাশ্মীরে এখন মানুষের থেকে সৈন্য বেশি। কেন, কি প্রয়োজন? এত তো প্রয়োজন হতো না। কাশ্মীর তো অনেক শান্ত হয়ে গেছিল। পাক অধিকৃত কাশ্মীর উদ্ধার করার জন্য তো ছুটছেন না নরেন্দ্র মোদী। কেন? ওনার যদি এতই বীরদর্প দেখানোর প্রয়োজন হয়, বিশ্বগুরু হওয়ার প্রয়োজন হয়, উনি পাক অধিকৃত কাশ্মীর দখল করুন না। করছেন না তো। উনি তো বলেছেন পরবর্তী। কেন পরবর্তী? 10 বছর প্রধানমন্ত্রিত্ব হয়ে গেল, আবার কিসের পরবর্তী? উনি ফিরবেন তার কোনো গ্যারান্টি আছে নাকি? 10 বছরে 400 টার্গেট, আপনি ফিরবেন না? উনি বলছেন আপকি বার 400 পার, আমি বলছি আপকি বার অন্তিম সংস্কার। ডিম্যান্ড আর একটা এসছে, ডিম্যান্ড বলবো না, দাবি ওনারা করছেন। সামনে যেটা গেল আমি সেটা নিয়ে আগে আলোচনা করছি। এত বড় করোনা সাকসেসফুল, লকডাউন করে হয়েছে, তাই নাকি? দাবি করেছে অমিত শাহ। থালা বাজিয়ে দিয়া জ্বালিয়ে করোনা ঠেকানো হয়েছে। কোভিশিল্ড বানানোর পারমিশন যারা পেয়েছিল একচেটিয়া ব্যবসা করার, আন্তর্জাতিক ক্ষেত্র বলে দিয়েছে কোভিশিল্ড কোনো ওষুধ না। সেই কোভিশিল্ড বানানোর একচেটিয়া অধিকার যারা পেয়েছিল সিরাম, তারা নরেন্দ্র মোদীর পার্টিকে ইলেকটোরাল বন্ডে কত টাকা চাঁদা দিয়েছে? ইলেকটোরাল বন্ডে এত টাকা চাঁদা দিয়ে কোভিশিল্ড বানানোর অনুমতি নেওয়া হয়েছিল এবং কোভিশিল্ডের বিজ্ঞাপন প্রধানমন্ত্রী নিজে করেছিলেন। কোভিশিল্ড নেওয়া মানুষ কত করোনায় আক্রান্ত হয়েছেন কোভিশিল্ড নেওয়ার পরে? কোভিশিল্ড করোনা ঠেকায়নি। বাংলায় করোনা ঠেকিয়েছে রেড ভলেন্টিয়াররা, যারা করোনার সময় করোনা আক্রান্ত রোগীদেরকে হাসপাতালে নিয়ে গেছে, অক্সিজেন পৌঁছে দিয়েছে, খাবার পৌঁছে দিয়েছে। উনি লকডাউন করে দিলেন, কিন্তু যে মানুষগুলো বাইরে আছে সেই মানুষগুলোর ফেরার ব্যবস্থা করলেন না। পায়ে হেঁটে মানুষ ফিরেছে, ট্রেনে চাপা পড়ে মানুষ মরেছে, হাজার হাজার কিলোমিটার মানুষ পথ হেঁটেছে, তাতে ক্লান্ত হয়ে অবসন্ন হয়ে মানুষ মারা গেছে। কোথায় ছিলেন দেশের প্রধানমন্ত্রী? দিয়া জ্বালানোর জন্য, হাততালি দেওয়ার জন্য, থালা বাজানোর জন্য? উনি মানুষ খুন করবার নায়ক। করোনাতে ভারতবর্ষে যত মানুষ মারা গেছেন তাদের সবাইকে নরেন্দ্র মোদী খুন করেছেন। উনি খুনি, হি ইজ দ্য মার্ডারার। আর তার সঙ্গে সাকরেদ জুটিয়েছিলেন আমাদের রাজ্যের মমতা ব্যানার্জিকে। অধীর চৌধুরী যখন অনেক চেষ্টা করে ট্রেনের ব্যবস্থা করলেন, তখন মমতা ব্যানার্জি বললেন করোনার ট্রেন ঢুকতে দেব না, বাংলার মানুষকে বাংলায় ঢুকতে দেবেন না। নাম দিয়ে দিলেন করোনা ট্রেন। যে ঘরের ছেলে মেয়েগুলো ছিল সেই ঘরের ছেলে মেয়েগুলোর ভবিষ্যৎ নেই, তাদের বেঁচে থাকার প্রয়োজন নেই। আরেকটা জায়গায় যাব,
বিজেপির ইস্তাহারে তো সাফল্যের প্রচুর ডিমান্ড, মানে দাবিদার। আপনারাও জানেন, দেখেছেন নোটবন্দি, এটাকে দাবি, সাফল্যের দাবি হিসাবে তারা প্রচার করছে। এটাকে আপনারা কি দেখছেন? চমৎকার। নরেন্দ্র মোদী বলেছিলেন 15 লক্ষ টাকা সবার অ্যাকাউন্টে দেবেন। অন্তত আর যেই পেয়ে থাকুক, আপনি পাননি এ ব্যাপারে আমি নিশ্চিত, এবং সম্ভবত আপনার টেলিভিশনের কোনো দর্শকই পাননি, এবং অন্য কোনো চ্যানেলের কোনো দর্শকও পাননি। তারপরে নরেন্দ্র মোদী বলেছিলেন, না খাউঙ্গা না খানে দুঙ্গা। 28 জন শিল্পপতি আমার আপনার ব্যাংকে জমানো টাকা মেরে বিদেশে পালিয়ে গেছেন। তাদের ভিতর একজন নীরব মোদী লন্ডনের কোর্টে দাঁড়িয়ে বলেছেন, আমি যে 32,000 কোটি টাকা নিয়ে এসেছিলাম তাতে আমার ভাগ 13,000 কোটি, বাকিটা বিজেপির নেতারা নিয়েছেন। নরেন্দ্র মোদী বলেছিলেন, না খাউঙ্গা না খানে দুঙ্গা। এদের সবাইকে খেতে দিলেন, একজনকে উদ্ধার করতে পারলেন না, বিদেশ থেকে একজনকেও গ্রেপ্তার করে আনতে পারলেন না। তারপরে নরেন্দ্র মোদী বললেন, কালা ধন বাপস আয়েগা, সুইস ব্যাংকের কালো টাকা আসবে। তারপরে করলেন নোটবন্দি, এবং নোটবন্দির পরে দেখা গেল রিজার্ভ ব্যাংক জানালো যে 500 টাকা 2000 টাকার যে নোট বাজারে ছিল, সেই নোটের 99% রিজার্ভ ব্যাংকে ফেরত এসছে। আর সবাই জানেন ভারতবর্ষের অর্থনীতিতে 40% কালো টাকা কাজ করে। তারা আসলে নরেন্দ্র মোদী কালো টাকার মালিকদের সুবিধা করে দিলেন, নোটবন্দি করে কালো টাকাকে সাদা করবার সুযোগ করে দিলেন। আর সাধারণ মানুষ তারা টাকা বদলানোর ব্যাংকের লাইনে দাঁড়িয়ে মারা গেলেন, পদপিষ্ট হলেন, পরিশ্রান্ত হলেন, ক্লান্ত হলেন, অবসন্ন হলেন। নোটবন্দি সাফল্য? নোটবন্দি সাফল্য না। নির্বাচনের ফল বেরোনোর পরে অমিত শাহকে বন্দি করলে সেটা হবে সাফল্য। আর একটা যে দাবি কংগ্রেসকে করলে, যে পোস্ট কংগ্রেসকে করলে আমার পক্ষে সুবিধা হতো, 50 বছরে কংগ্রেস যা করতে পারেনি 10 বছরে নরেন্দ্র মোদী তাই করেছে। 25 কোটি একেবারে নিম্ন শ্রেণীর মানুষকে তারা সামনের সারিতে তুলে নিয়ে এসছে, বা আমরা যেটা বিলো পভার্টি লাইন বলি, সেখান থেকে 25 কোটি মানুষকে তুলে আনা হয়েছে। এটা একটা বড় সাফল্য নরেন্দ্র মোদী দাবি করছেন, যেটা কংগ্রেস, উনি কথার কথা 50 বছরে বলেছেন, 70 বছরে কখনো ইউজ করেছেন, এই দাবি করছেন। আপনারা তো রাজনীতি করেন, আপনাদের স্ট্যাটিস্টিক্স, আপনি একজন বহুদিনের রাজনীতিবিদ, আপনার কাছে এই স্ট্যাটিস্টিক্স কিভাবে আছে? ভারতবর্ষে 100 জনের ভিতর 74 জন মানুষ দুবেলা পেট ভরা পুষ্টিকর খাবার পায় না। ওয়ার্ল্ড হাঙ্গার ইন্ডেক্সে এই তথ্য আছে। আমরা 111 নম্বরে নেমে গেছি ওয়ার্ল্ড হাঙ্গার ইন্ডেক্সে। মনমোহন সিংয়ের সময় আমরা 55 নম্বরে ছিলাম। ভারতবর্ষে পুষ্টিকর পানীয় জল, পরিশুদ্ধ পানীয় জল পায় না এমন মানুষ 76%। বাড়িতে শৌচাগার নেই উন্নত মানের এমন ঘরের সংখ্যা মোট ঘরের ভিতর 54%। ভারতবর্ষে শিশুদের ভেতরে, 5 বছরের নিচে শিশুদের ভিতরে অপুষ্টির হার 46%। এই সব ওয়েবসাইটের তথ্য। সেই ভারতবর্ষকে নরেন্দ্র মোদী এগিয়ে নিয়ে গেছেন, এই দাবি তিনি করছেন। তবে একটা কথা ঠিক, 70 বছরে কংগ্রেস যা করতে পারেনি উনি 10 বছরে করেছেন, এই কথাটা ঠিক। কিন্তু সেটা কি? 70 বছরে কংগ্রেস বা ভারতবর্ষের পূর্বতন সরকারগুলো রাষ্ট্রায়ত্ত সংস্থা বানিয়েছিল,
নরেন্দ্র মোদী প্রথম প্রধানমন্ত্রী যিনি একটিও রাষ্ট্রায়ত্ত সংস্থা বানাননি। 23টি রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রি করে দিয়েছেন। এবারের বাজেটে আরো 6টি ডিসি ইনভেস্টমেন্টের কথা ঘোষণা করেছেন। কংগ্রেস ব্যাংক জাতীয়করণ করেছিল 1969 সালে। তারপরে আরো একবার ব্যাংক জাতীয়করণের জন্য আরো ব্যাংকের তালিকা বেড়েছিল। নরেন্দ্র মোদী সেই ব্যাংকের কিছু ব্যাংকে প্রাইভেটাইজ করেছেন, আর কিছু ব্যাংকে অ্যামালগামেট করে ব্যাংকের সংখ্যা কমিয়ে দিয়েছেন। এখন আর ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া বলে কোনো ব্যাংক নেই, ওটা পাঞ্জাব ব্যাংকের অংশ হয়ে গেছে। এখন আর এলাহাবাদ ব্যাংক বলে কোনো ব্যাংক নেই, ওটা ইন্ডিয়ান ব্যাংকের অংশ হয়ে গেছে। এটা নরেন্দ্র মোদী পেরেছেন। নরেন্দ্র মোদী 70 বছরে কংগ্রেস যা বানিয়েছিল তা বেচে দেশ চালাচ্ছেন। উনি দেশ বেচার কারিগর, দেশ বিক্রি করছেন প্রত্যেক দিন। কংগ্রেসের বিরুদ্ধে হাজার অভিযোগ আছে, লাখো অভিযোগ করা যায়, কিন্তু কংগ্রেসের কোনো প্রধানমন্ত্রী, তারা কি একটাও বিক্রি করেননি? করেছেন, কিন্তু বানিয়েছেন তার চাইতে বেশি। বিজেপির উজ্জ্বলা, এই যে সাধারণ মানুষকে ঘরে ঘরে গ্যাস পৌঁছে দেয় নিম্নবিত্তকে, এটাও তো সাফল্য, তাই নাকি? 414 টাকার রান্নার গ্যাসকে 1129 টাকায় পাঠিয়ে তারপরে সিঁড়ি ভাঙার অঙ্কে ভোটের আগে সেটাকে 829-এ নামিয়ে আবার ভোট হয়ে যাওয়ার পরে সেটাকে 1429-এ তো করবার ব্যবস্থা করে রাখাটা সাফল্য। উজালা গ্যাসের বিজ্ঞাপন যে ভদ্রমহিলাকে দিয়ে দেওয়াতেন নরেন্দ্র মোদী, আপনি কি জানেন সেই ভদ্রমহিলা গ্যাসে রান্না করেন না? সেই ভদ্রমহিলা, তার বাড়িতে গ্যাস নেই, তিনি ঘুঁটে আর কয়লায় রান্না করেন। দুর্ভাগ্যবশত তিনি কলকাতার। সে কি করা যাবে বলুন? এটাই উজালা গ্যাস, ওটা হচ্ছে মোদির বিজ্ঞাপন। উজালা গ্যাসের বিজ্ঞাপনে মোট উজালা গ্যাসের জন্য যে টাকা খরচ হয়েছে, যত গ্যাস দিয়েছেন প্রথম অবস্থায়, তারপরে তারা কন্টিনিউ করতে পারেনি, গ্যাসের দাম 1129 হয়ে যায়। মোট যত টাকা উজালা গ্যাসের জন্য খরচ হয়েছে তার 56% হয়েছে মোদির মুখ দেখানো বিজ্ঞাপনে, আর 44% হয়েছে গ্যাস দেখানোর কাজে, গ্যাস দেওয়ার কাজে। আচ্ছা, আপনি এত বলছেন, কিন্তু আপনার এই সামনেও তো আরো তথ্য আছে যে ভারত বিশ্বে পঞ্চম অর্থনীতির একটা দেশ, এবং এই ইলেকশনের পরে তাদের বিজেপির লক্ষ্য হচ্ছে 3য় জায়গায় আসা। এটাকে কি ছোট করে দেখবেন? মানে নিন্দুকের মতো বলা হয়ে যাবে না? প্রথম দেশ হোক, কিন্তু কিসে? ভারতবর্ষের 1% মানুষের হাতে ভারতবর্ষের মোট সম্পদের 40%, 10% মানুষের হাতে মোট সম্পদের 72%। ঠিকই তো, ভারতবর্ষে বড় লোকের সংখ্যা বেড়েছে। 100 কোটিপতি ভারতবর্ষে 3 জন ছিল এর আগের আমল পর্যন্ত। এখন প্রায় 200 জন ভারতবাসী 100 কোটিপতি। বউকে বিবাহ বার্ষিকীতে হেলিকপ্টার গিফট করেন, 27 তলা বাড়ি গিফট করেন, আছেন। অর্থনীতি মানে কি? অর্থনীতি মানে মানুষের জিনিস কেনার ক্ষমতা বৃদ্ধি। অর্থনীতি মানে একজনের হাতে অনেক টাকা হওয়া না। অর্থনীতি মানে হচ্ছে বাজারে অনেক টাকার যোগান হওয়া। ভারতবর্ষে হয়েছে তো উল্টোটা। আম্বানি আদানি একজন 122 কোটি ডলারের মালিক, একজন 97 কোটি ডলারের মালিক। হয়ে গেল পৃথিবীর অনেক দেশের মোট অর্থনীতিতে যা টাকা আছে, খালি আদানি আর আম্বানির হাতে তার চাইতে বেশি টাকা আছে। সেই সব দেশের থেকে আদানি আর আম্বানি ভারতে থাকেন বলে ভারতে গিয়ে, কিন্তু তাতে কি ভারতে গিয়ে হয়? ভারতের 140 কোটি 142 কোটি মানুষে গিয়ে হয় না। ভারতের 142 কোটি মানুষের ভিতর 110 কোটি মানুষ
কার্যত বাজারে যেতে পারেন না জিনিস কিনতে। ভারত একটা দারিদ্র্যের দেশ, ভারত একটা হাহাকারের দেশ, ভারত একটা অনাহারের দেশ, ভারত একটা ক্ষুধার দেশ, ভারত একটা নিরন্ন মানুষের দেশ। এবং প্রত্যেক দিন নরেন্দ্র মোদীর শাসনে এই হাহাকার, এই দারিদ্র্য, এই অনাহার, এই ক্ষুধা, এই অপুষ্টি বাড়তে থেকেছে। কি বলছেন? ইস্তাহারে তাদের প্রকাশ করেছে যে প্রতি বছরে 3 কোটি মানুষকে, 3 কোটি মহিলাকে মানে 5 লাখ টাকার উপর গ্যারান্টি দেবে। দেবে, ফিউচার টেন্স। 15 লক্ষ টাকা আপনাকে দেবে বলেছিল, ফিউচার টেন্স। আপনি অপেক্ষা করুন 15 লক্ষ টাকা পাওয়ার জন্য, দেবে। সেরকম এটা হলো দেবে, ফিউচার টেন্স। ইংরেজিতে টেন্স পড়েছিলেন তো স্কুলে? 3টে টেন্স পড়েছিলেন, পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল। নরেন্দ্র মোদী ভারতবর্ষের শাসন ক্ষমতায় আসার পরে ইংরেজি ব্যাকরণ বইয়ে বদল হয়েছে। এখন 4 রকম টেন্স আছে, পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, পার্মানেন্ট ফিউচার টেন্স। এটা হচ্ছে পার্মানেন্ট ফিউচার টেন্স, দেবে, চিরকালই ভবিষ্যৎকাল। আজকে ভাবছেন দেবে মানে কালকে দেবে, কালকে আবার ভাববেন দেবে মানে পরশু দেবে, পরশু আবার ভাববেন দেবে মানে তারপরের দিন দেবে। এটা পার্মানেন্ট ফিউচার টেন্স। পার্মানেন্ট ফিউচার টেন্সের ভরসায় যদি বসে থাকেন, থাকুন। কে বারণ করেছে আপনাকে?